এটি নিউজ দেখছেন। আখি ভদ্র স্বাগত জানাচ্ছি বেলা ৩টার নিউজ আওয়ার অর্থাৎ নিউজ এট 3-তে। পুরো খবরে যাবার আগে জানিয়ে দেব প্রিমিয়ার সিমেন্ট সংবাদ শিরোনামগুলো। একদিনেই 1000 ছাড়িয়েছে করোনা রোগী, মৃত্যু আরও 11 জনের। করোনায় পুরোপুরি সুস্থ হতে লাগতে পারে 2 বছর পর্যন্ত। স্বাভাবিক হওয়ার চেষ্টায় ইউরোপ, উহানে আবারও সংক্রমণ। খোলেনি রাজধানীর বেশিরভাগ বিপণী বিতান। দেখে নিচ্ছিলেন শিরোনামগুলো। VSL Angle Channel HB VSL Vikrampuর Steel Limited। করোনা মহামারীর এই দুঃসময়ে কর্তব্য পালন করে যাচ্ছেন নিষ্ঠাবান অনেক চিকিৎসক। সীমিত জনবল ও সুযোগ সুবিধার মধ্যেই আর্তপীড়িতের প্রতি তারা বাড়িয়েছেন গভীর মমতার হাত। তাদের প্রতি এটি নিউজের ভালোবাসাময় আয়োজন থ্যাংক ইউ ডক্টর। সাথে থাকছে দি অ্যাকমে ল্যাবরেটরিজ লিমিটেড। এই আয়োজন দেখতে প্রতিদিনই চোখ রাখুন এটি নিউজের পর্দায়। শুরুতেই জানিয়ে দেব worldometers.info অনুসারে বিশ্বের সবশেষ করোনা পরিস্থিতি। সারা বিশ্বে এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা 41,95,159, সুস্থ হয়েছেন 14,99,921 জন এবং মৃতের সংখ্যা 2,84,022 জন। বাংলাদেশে আক্রান্তের সংখ্যা 15,691, সুস্থ হয়েছেন 2,902 জন এবং এ পর্যন্ত মৃত্যু হয়েছে 239 জনের। করোনা পরিস্থিতির অবনতি অব্যাহত। লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ। এবার একদিনেই 1000 ছাড়িয়েছে করোনা রোগী। আগের সব রেকর্ড ছাড়িয়ে দেশে 24 ঘন্টায় কোভিড-19 শনাক্ত হয়েছেন 1034 জন। আর এ নিয়ে দেশের সর্বমোট আক্রান্ত এখন 15,691। মৃত্যু হয়েছে আরও 11 জনের। সব মিলিয়ে 239 জনের মৃত্যু হয়েছে এই সময়ে, আর সুস্থ হয়েছেন 252 জন। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। 8টি নমুনার পরীক্ষার মধ্যে আমরা শনাক্ত করতে পেরেছি, আজকে আমি বলবো যে আমরা 1000 ছাড়িয়ে গেলাম। আমরা শনাক্ত করেছি 1034 জনকে কোভিড পজিটিভ হিসেবে এবং এ পর্যন্ত শনাক্ত দাঁড়ালো 15,691 জন। এবং এখনো আমাদের ঢাকা বিভাগ এবং ঢাকা সিটি এইসব জায়গায় শনাক্তকৃত ব্যক্তির সংখ্যা বেশি আছে, পূর্বের নাই। আমাদের আজকের মৃত্যুর তালিকায় 11 জন সংযুক্ত হয়েছে। নতুন ডাক্তার ও নার্স যুক্ত হওয়ায় করোনা প্রতিরোধ লড়াইয়ে নতুন গতির সঞ্চার হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অন্যদিকে যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, করোনার প্রকোপ বাড়ায় স্বাস্থ্য ব্যবস্থার দুর্বলতাই প্রকাশ পাচ্ছে। চিকিৎসা বিস্তার রোধে সরকার চিকিৎসা ক্ষেত্রে সক্ষমতা বাড়াচ্ছে। 2000 চিকিৎসক করোনা চিকিৎসা বিষয়ক কোভিড হাসপাতালগুলোতে পদায়ন করা হয়েছে। সম্মুখ সারিতে তারুণ্যের শক্তি যোগ হওয়ায় লড়াইয়ে নতুন গতি সঞ্চার করবে বলে মনে করি। করোনা ভাইরাসের প্রকোপ যত বৃদ্ধি পাচ্ছে, আমাদের স্বাস্থ্য ব্যবস্থার দুর্বলতাও ততটাই প্রকাশ পাচ্ছে। প্রকাশ পেয়েছে আমাদের সামর্থ্যের ঘাটতি এবং সমন্বয়ের অভাব। আশার কথা, চেষ্টা করা হচ্ছে এই দুর্বলতা দ্রুত কাটিয়ে ওঠার। এই দুর্যোগ শেষ না হওয়া পর্যন্ত চিকিৎসক বিশেষজ্ঞদের পরামর্শ এবং সরকারি সিদ্ধান্তগুলো মেনে চলুন। করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তি কতদিনে সুস্থ হন?
বিবিসি ইন্টারন্যাশনালের এক রিপোর্ট বলছে সময় লাগতে পারে 1 সপ্তাহ থেকে 2 বছর পর্যন্ত। এমনকি পুরোপুরি সুস্থ হবার পরও থেকে যেতে পারে নানা ধরনের সমস্যাও। বাকিটা দেখব রেজান ফয়েজের রিপোর্টে। আক্রান্তের সংখ্যা 40 লাখ পেরিয়ে গেছে। প্রায় 3 লাখের মতো মানুষের মৃত্যু। এমন করোনা পরিসংখ্যান যখন আতঙ্ক ছড়ায়, তখন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েও সুস্থ হয়েছেন এমন সংখ্যায় কিছুটা সাহসও মেলে। সারা বিশ্বে এখন সংখ্যাটা 14 লাখ পার হয়ে গেছে। নির্ভর করবে আপনি নিজেকে কতটা সুস্থ রাখতে পেরেছেন তার উপর। আর এজন্য ধূমপান, মদ বা এই জাতীয় নেশা জাতীয় দ্রব্য যেমন ছাড়তে হবে, তেমনি এ সময় নিয়মিত ব্যায়াম করার প্রতিও জোর দিয়েছেন সারা বিশ্বের চিকিৎসকরা। রেজওয়ান ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা। করোনার সংক্রমণ থেকেও বাঁচবে জীবন, চলবে বাংলাদেশের মানুষের স্বাভাবিক জীবনযাত্রাও। এই চ্যালেঞ্জ মোকাবেলায় শুধু একটাই প্রতিরোধ হতে পারে, একটি মাস্ক। কিন্তু সবাই কি আসলে ঠিকঠাকভাবে মাস্কটা পরছি? আমরা কি জানি কোন ধরনের মাস্কে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকে, একটু স্বস্তি লাগে? দেখে নেই আহমেদ রাবি তানিমের রিপোর্ট। ধুলোবালির এই নগরে একসময় গুরুত্ব ছিল না মাস্কের, পরিষ্কার পরিচ্ছন্নতার বালাইও ছিল না দৈনন্দিন জীবনে। করোনাকালে এসে অন্তত এখন মাস্ক ঠাঁই পেয়েছে মানুষের জীবনে। করোনার সংক্রমণ থেকে নিজে বাঁচতে ও অন্যকে বাঁচাতে কর্মস্থল ও চলাফেরায় পড়তে হবে মাস্ক। কিন্তু কি ধরনের মাস্ক? পথে ঘাটে দোকানে যেসব মাস্ক পাচ্ছেন তাই কিনছেন, পরছেন। কেউ ধুয়ে, আবার কেউ শুধু মুখে ঝুলিয়ে রাখার জন্য মাস্ক পরেন। কারো কারো আবার অনেক অনীহা। কেন? সবসময় তো মাস্ক পরে তো নিঃশ্বাস পাওয়া লাগে, কতক্ষণ মাস্ক পরে থাকা যায়? সবসময় সাধারণের কথা বলে এটিএন নিউজ, তাই বাঁচাতে হবে সেই মানুষগুলোর অনুভূতিও। পাশে আসে বিদ্যানন্দ ফাউন্ডেশন, যারা নতুন করে গড়তে জানে স্বপ্নটাকে। সাধারণকে সচেতন করতে এই কটন ফেব্রিকের তৈরি গেঞ্জি কাপড়ের মাস্কগুলো বিতরণ করে এটিএন নিউজ। বৃষ্টি বাদলের দিনেও মানুষের কমতি নেই কাউরান বাজারে। ভালোবেসে এভাবে কেউ দুটি মাস্ক দিয়ে বলবে, পরিষ্কার করে ধুয়ে বদল করে প্রতিদিন পরবেন। এই সাধারণের চিন্তায় এমন বিকেল কখনো আসবে তারা তো ভাবেননি। গেঞ্জির তৈরি এই মাস্কগুলো পরলে শ্বাসকষ্ট হয় না, ইলাস্টিক রাবারেও কান টানে না, মুখেও কোনো অস্বস্তি নেই। আর মোটা অনেক, দম নিতে পারা যায় না। প্রত্যেক দিন ধুইবেন, বাড়িতে লোক আছে না? ভালো লাগে নাকি বলেন? পাতলা আছে, ভালো। হ্যাঁ, খুলবে না মুখে থেকে? আর খুলবেন এটা? না, এটা খোলা লাগবে না, পাতলা।
এটা তো আরো বেশি ময়লা। দুইটা রাখবেন, আপনাদের দুইটা দিব। একটা পরিষ্কার করে কোমরে রাখবেন, মানে ওই যে গামছার মধ্যে বাঁধায় রাখবেন। আর একটা আর সব মুখ থেকে তুলবেন না কিন্তু। এটিএন নিউজ আর বিদ্যানন্দের ছোট উদ্যোগে এই এক টুকরো কাপড়ের ভালোবাসায় জড়িয়ে আছে একটাই নিবেদন: সতর্ক থাকুন, সুস্থ থাকুন। করোনায় এবার মা কিংবা প্রিয় বাংলাদেশের আর্তনাদটা একই, কিন্তু করোনা তো এত শক্তিশালী নয় যে দমাতে পারে বাংলাদেশের সন্তানদের। করোনা যত চেপে ধরেছে তত জোরে, তাই আমরা বলেছি মা ভালোবাসি। এভাবেই সতর্ক হয়ে সুস্থ থাকবো, নিরাপদে রাখবো মাকে, প্রিয় বাংলাদেশকে। আহমেদ রাব্বি তানিম, এটিএন নিউজ, ঢাকা। করোনা মহামারীর কবল থেকে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফেরার চেষ্টা হচ্ছে ইউরোপে। জার্মানি, অস্ট্রিয়া ও ইতালির পর লকডাউন শিথিল করতে যাচ্ছে ইউরোপের বেশ কিছু দেশ। ফ্রান্স, বেলজিয়াম, সুইজারল্যান্ড, ডেনমার্ক, ইংল্যান্ডে আংশিকভাবে খুলে দেওয়া হচ্ছে বিভিন্ন স্কুল, রেস্টুরেন্ট, হোটেল, সেলুন। আগের তুলনায় মৃতের সংখ্যাও কমে আসছে। আরও দেখব নিশীথ সূর্যের রিপোর্টে। ধীরে ধীরে মুক্ত জীবনের স্বাদ পেতে যাচ্ছে ইউরোপবাসী। করোনা ভাইরাসে মৃতের সংখ্যা আগের তুলনায় কমে আসছে। ফ্রান্সে অল্প সংখ্যক শিক্ষার্থী নিয়ে আবার সচল প্রাইমারি স্কুলগুলো। কাপড়ের দোকান, বইয়ের দোকান, সেলুন, ফুল ও বাহারি গাছের দোকান খুলে দিলেও রেস্তোরাঁ, সিনেমা হল এবং বার খুলছে না। বেলজিয়ামে সামাজিক দূরত্ব বজায় রেখে সোমবার থেকেই অধিকাংশ বাণিজ্যিক প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত হয়েছে। তবে যথারীতি বন্ধ থাকবে রেস্টুরেন্ট, বার এবং ক্যাফেগুলো। সোমবার লকডাউন শিথিল নেদারল্যান্ডসেও। সেখানে প্রাইমারি স্কুলগুলো আংশিকভাবে খুলে দেওয়া হয়েছে। আবারও সচল হচ্ছে লাইব্রেরি, ফিজিওথেরাপি কেন্দ্র, ড্রাইভিং স্কুল এবং সেলুন। কম সংখ্যক ক্লাস নেয়ার মাধ্যমে প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলগুলো সোমবারই খুলে দিয়েছে সুইজারল্যান্ড সরকার। তবে কিছু করোনা বিধিনিষেধ মেনে সেখানে রেস্টুরেন্ট, বইয়ের দোকান এবং জাদুঘরও খোলা থাকবে। স্পেনের মাদ্রিদ, বার্সেলোনা সহ কিছু রাজ্যে রেস্টুরেন্টগুলোর ভেতরে একসঙ্গে 10 জন পর্যন্ত জমায়েত হতে পারবেন। এছাড়া বাইরে বসতে হলে বজায় রাখতে হবে সামাজিক দূরত্ব। এদিকে যুক্তরাজ্যের ইংল্যান্ডে চলতি সপ্তাহে লকডাউন কিছুটা শিথিল করার সিদ্ধান্ত নিলেও স্কটল্যান্ড, নর্দার্ন আয়ারল্যান্ড এবং ওয়েলসে লকডাউন শিথিল করা হয়নি। তবে ধীরে ধীরে সেখানেও পরিবর্তনের চিন্তা হচ্ছে। ডেনমার্কেও খুলে দেওয়া হয়েছে শপিং মল। পোল্যান্ডে এই সপ্তাহ থেকেই লকডাউন শিথিল করে হোটেলগুলো খুলে দেওয়া হবে। করোনা বিধিনিষেধ মেনে এরই মধ্যে লকডাউন শিথিল করেছে ইউরোপের জার্মানি, অস্ট্রিয়া এবং ইতালি। নিশীথ সূর্য, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। চীনের উহানে 1 মাসের বেশি সময় পর আবারও নতুন করে করোনা ভাইরাসে 17 জন আক্রান্ত হয়েছেন। গত 5 সপ্তাহের মধ্যে এই প্রথম শহরটিতে নতুন আক্রান্ত শনাক্ত হলো। রোববার চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানায়, গত 24 ঘন্টায় দেশটিতে মোট 17 জন আক্রান্ত শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে 2 জন বিদেশের নাগরিক বলে জানা গেছে। আর সংক্রমিত 15 জনই জিলিন প্রদেশের ও হুবেই প্রদেশের উহান শহরের। চীনের সরকারি তথ্য মতে এখন পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা 82,918 জন এবং মৃত্যু হয়েছে 4,633 জনের। গত কয়েক সপ্তাহের মধ্যে দেশটিতে করোনায় কোনো মৃত্যুর খবর জানানো হয়নি। নতুন আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় দেশটিতে দ্রুত স্কুল ও সরকারি প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ বাড়তে শুরু করেছে। বাজিস্টে বিরতি নেবার সময় হলো, এরপর জানিয়ে ফিরছি। 5 দিন পরই আম পাড়া শুরু হবে রাজশাহীতে।
একদিনেই 1000 ছাড়িয়েছে করোনা রোগী, মৃত্যু আরও 11 জনের। করোনায় পুরোপুরি সুস্থ হতে লাগতে পারে 2 বছর পর্যন্ত। স্বাভাবিক হওয়ার চেষ্টায় ইউরোপ, উহানে আবারও সংক্রমণ। খোলেনি রাজধানীর বেশিরভাগ বিপণী বিতান। জানিয়ে দিচ্ছিলাম প্রিমিয়ার সিমেন্ট সংবাদ শিরোনামগুলো। আরও একবার স্বাগত জানাচ্ছি বিরতির পর ফিরে এসে। পেশাদার রিপোর্টারদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউতে করোনা ভাইরাস সংক্রমণের নমুনা সংগ্রহ বুথ স্থাপন করা হয়েছে। দুপুরে ডিআরইউ এর উদ্যোগে ও ব্র্যাকের সহযোগিতায় স্থাপিত এই বুথের উদ্বোধন করেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এই বুথে প্রতিদিন 40 জনের নমুনা সংগ্রহ করা যাবে। সপ্তাহে 5 থেকে 6 দিন সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত এই কার্যক্রম চলবে। যাদের করোনা উপসর্গ যেমন জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা ও শ্বাসকষ্ট রয়েছে তারা নমুনা নিতে পারবেন। রেজিস্ট্রেশনে সদস্যদের নাম ও মোবাইল নম্বর অন্তর্ভুক্ত করতে হবে। নির্দেশনা উপেক্ষা করে দৌলতদিয়া ফেরিঘাটে প্রতিনিয়ত চাপ বাড়ছে ঢাকামুখী ও ঢাকা ফেরত যাত্রীদের। গণপরিবহন বন্ধ থাকলেও পণ্যবাহী যানবাহন ও অ্যাম্বুলেন্স পারাপারের জন্য পাটুরিয়া দৌলতদিয়া রুটে ফেরি চলছে। আর এসব ফেরিতে মানা হচ্ছে না কোনো ধরনের সামাজিক দূরত্ব। বিআরডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায় গত কয়েকদিন ধরেই শত শত মানুষ ফেরি পার হচ্ছেন। তবে রাজধানী ছাড়ার চাইতে ঢাকামুখী মানুষের সংখ্যায় বেশি। এদিকে মহাসড়কে যাত্রীবাহী বাস বন্ধ থাকায় ব্যাটারি চালিত অটোরিকশা, ভ্যান ও ভাড়া মোটরসাইকেলে গন্তব্যে যাচ্ছেন যাত্রীরা। এবার এটি নিউজের নিয়মিত আয়োজন থ্যাংক ইউ ডক্টর, সাথে থাকছে দি ল্যাকমে ল্যাবরেটরিজ লিমিটেড। রয়েছে নানা প্রতিবন্ধকতা, তবুও জীবনের ঝুঁকি নিয়ে করোনা রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন নরসিংদী 100 শয্যা বিশিষ্ট হাসপাতালের চিকিৎসক ও নার্সরা। থ্যাংক ইউ ডক্টরে নরসিংদী থেকে আজ তাদের কথা জানাবেন আমাদের সহকর্মী বেনজির আহমেদ বেনু। চিকিৎসা দেওয়ার জন্য জেলা হাসপাতাল যারা এই করোনা ভাইরাসে সংক্রমক হয়েছেন আমাদের এই নরসিংদী জেলার মোট 11 জনকে আমাদের এই কোভিড-19 জেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তারা আছেন আইসোলেশনে। এখন আমাদের এই নরসিংদীর জেলার যে সমস্ত ডক্টর, নার্স এবং তাদের সাথে যারা রয়েছেন সহযোগী হিসাবে, তারা আমার সামনে আপনারা সবাইকে দেখতে পাচ্ছেন। আমরা আজকে জেলা হাসপাতালে তাদের সাথে কথা বলবো। তারা নিরন্তর পরিশ্রম করে যাচ্ছেন, দিন রাত তারা এই যারা করোনা ভাইরাসে সংক্রমক হয়ে আসছেন এখানে তাদেরকে সেবা দিয়ে যাচ্ছেন এবং যার ফলশ্রুতিতে তাদেরকে আমরা বলি যে তারা সম্মুখ যোদ্ধা। এবং তাদের এই সুস্থ ব্যবস্থাপনার জন্য আমাদের এই নরসিংদী জেলার অনেক করোনা ভাইরাসের যারা সংক্রমক হয়ে এই হাসপাতালে ভর্তি হয়েছেন তারা এসেছেন এবং প্রায় অনেক রোগী সুস্থ হয়ে গিয়েছেন। তাদের কাছ থেকেই আমরা আজকে এই কথাগুলি শুনব। তা আমি এখন যাচ্ছি নরসিংদী জেলা হাসপাতালের যিনি আবাসিক দায়িত্বে রয়েছেন, আবাসিক মেডিকেল অফিসার ডক্টর মিজানুর রহমান। ধন্যবাদ। প্রথমে এটি নিউজকে আমাদের নরসিংদী 100 শয্যা জেলা হাসপাতালের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক নির্দেশিত হয়ে এবং আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের তত্ত্বাবধানে আমাদের স্বাস্থ্য সেক্টরের স্বাস্থ্য বিভাগ এবং আমাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আমাদের নির্দেশনায় আমরা 100 শয্যা জেলা হাসপাতাল নরসিংদী সকল চিকিৎসক, নার্সিং স্টাফ
কর্মকর্তা কর্মচারী সকল স্বাস্থ্যকর্মী আমরা নিরন্তরভাবে আমরা চেষ্টা করে যাচ্ছি আমরা করোনা আক্রান্ত নরসিংদীর রোগীদেরকে আমরা সেবাদান করার জন্য। আমাদের এখানে প্রথম রোগী ভর্তি 8 তারিখে, যিনি আমাদের এখানে একজন মালি এই হাসপাতালের, এবং তার পরবর্তীতে আমরা মোট 49 জন রোগীকে স্বাস্থ্যসেবা দিয়েছি। আপনারা জেনে খুশি হবেন এই 49 জন রোগীর মধ্যে 34 জন রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়িতে ফিরে গিয়েছেন এবং আর বাকি 4 জন রোগীকে আমরা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেছি। তার মধ্যে বর্তমানে এখন আমাদের 11 জন রোগী বর্তমানে আমাদের চিকিৎসাধীন আছে, তত্ত্বাবধানে আছেন এবং তারা আগের চেয়ে ভালো আছেন। আমরা আমাদের রোগীদেরকে সুরক্ষিত রাখবো এবং রোগীদেরকে নিরাপদ চিকিৎসা দিব। এবং আমি আমার সকল চিকিৎসক এবং আমার নার্সিং স্টাফ, স্বাস্থ্যকর্মী সবাইকে এটা বলে উদ্বুদ্ধ করেছি যে আমরা তো চিকিৎসক, আমরা একটা মহান পেশায় আমরা নিয়োজিত আছি এবং এটাই আমাদের কাজ। এবং জাতির ক্রান্তি লগ্নে আমাদের সেবা দেওয়ার মাধ্যমে আমাদের জাতির কাছে, আমাদের দেশের কাছে আমাদের এই ঋণ শোধ করার সময় আমাদেরকে ঋণ শোধ করতে হবে, যেহেতু আমরা এই মহান পেশায় এসেছি। এবং আরেকটি জিনিস হলো, সকলে আমাদেরকে কিন্তু ঐকান্তিকভাবে সহযোগিতা করছেন, বিশেষ করে গণমাধ্যম কর্মী থেকে সকলেই। সবশেষে একটা কথা বলবো, রাত শেষে যেরকম ভোর আসে, এই করোনা কালটা আমরা অবশ্যই অতিক্রম করব। নরসিংদী জেলা 100 শয্যা হাসপাতালের যে সমস্ত ডাক্তার, নার্স এবং ক্লিনার তারা রয়েছেন, নিরন্তর পরিশ্রম করে যাচ্ছেন, তাদের কথা আপনারা শুনেছেন। এবং আমাদের এটিএন নিউজের পক্ষ থেকে ডাক্তারদেরকে আমি জানাবো থ্যাংক ইউ ডক্টর। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। রাজধানীর বেশিরভাগ বিপণী বিতান খোলা হয়নি, আর যেগুলো খোলা আছে সেখানেও ক্রেতা উপস্থিতি কম। রোববার থেকে দেশের বিপণী বিতানগুলো খোলা হয়েছে। গত দিনের তুলনায় রাজধানীর বিভিন্ন বিপণী বিতানে জনসমাগম অনেকটাই কম। সরকারি নির্দেশনা মেনে স্বাস্থ্য সুরক্ষায় প্রতিষ্ঠানগুলো যথাযথ উদ্যোগ নিয়েছে। অনেকেই ক্রেতাদের সুরক্ষায় স্যানিটাইজার, জ্বর মাপার যন্ত্র, গ্লাভস ও মাস্ক সরবরাহ করছে। বেশিরভাগ দোকানে এখন পোশাক ট্রায়াল দেওয়ার সুযোগটি নিরাপত্তার স্বার্থে বন্ধ রাখা হয়েছে। অনেকেই দোকান খুলেছেন ঈদের আগে কর্মচারীদের বেতন ভাতা দেবার ব্যবস্থা করতে। তবে বেশিরভাগ ব্যবসায়ী আশঙ্কা করছেন, করোনা পরিস্থিতির কারণে দোকান খুললেও বেচা কেনা পর্যাপ্ত হবে না। আর সে কথা মাথায় রেখে আবার রাজধানীর অনেক দোকানপাট খুলতে আগ্রহী নন ব্যবসায়ীরাও। এবার মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ, সুজলা সুফলা। আর 5 দিন পরে পাড়তে শুরু হবে আম রাজশাহীতে। বিষমুক্ত আম নিশ্চিত করতে এবারও আম্রপঞ্জিকা করে দিয়েছে প্রশাসন। তবে এই করোনাকালে দুশ্চিন্তায় রয়েছেন আম চাষিরা, যদিও পরিবহন ও বাজারে বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। রুবেল ইসলামের তোলা ছবিতে রাজশাহী থেকে বুলবুল হাবিবের রিপোর্ট। রাজশাহীর বাগানে ঝুলছে থোকা থোকা আম। শেষ মুহূর্তের পরিচর্যায় ব্যস্ত আম চাষি ও বাগান মালিকরা। রাজশাহীতে জেলা প্রশাসনের বেঁধে দেওয়া সময়সীমা অনুযায়ী এবছর আম পাড়া যাবে 15 মে থেকে। প্রথমে নামবে গুটি আম, আর একদম শেষে 10 জুলাই থেকে নামবে আশিনা ও বাড়িফোর আম। অপরিপক্ক ও রাসায়নিক দিয়ে পাকানো আম বাজারজাত করা ঠেকাতে এই আম্রপঞ্জিকা। তবে এই করোনাকালে পরিবহন ও বাজারজাত করার বিষয়ে দুশ্চিন্তায় রয়েছেন রাজশাহী জেলার 55,000 আম চাষি ও বাগান মালিক। যে করোনার জন্য দুর্যোগ চলছে, আমরা বাইরে পাঠাতে পারবো কিনা এটাই আমরা আশ্চর্য হয়ে একটা চিন্তার ভিতরে আছি। শুধু আমার বাগান না, অন্যান্য বাগানে কিছু ক্ষয়ক্ষতি হলেও জায়গায় জায়গায় আম খুব ভালোই আছে, খারাপ নাই। ঢাকাতে যদিও পাঠাই, দেখি এখন দাম টাম পাবো কিনা, বিক্রি ঠিকভাবে হবে কিনা, এই বিষয়টা আমরা খুব টেনশনে আছি। আপনার গাড়ি ঘোড়া একটু যদি সমস্যা যদি ভালো হতো তাহলে আমরা একটু শান্তি পেতাম। দাম তো এটা তো বলতে পারছি, দাম যদি না পাইতে পারতো অনেক লস হয়ে যাবে। জেলায় এবছর 17,686 হেক্টর জমিতে আমের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2,10,000 মেট্রিক টন। মেট্রিক টন প্রতি 35,000 টাকা করে ধরলে যার বাজার মূল্য দাঁড়ায় প্রায় 800 কোটি টাকা। সরকার সিদ্ধান্ত নিয়েছে যে আমাদের কৃষি পণ্য যেগুলো আছে এগুলা এই লকডাউনের বাইরে থাকবে, অর্থাৎ এগুলো পরিবহনের কোনো বাধা নেই, মার্কেটিংয়ের কোনো বাধা নেই। আর আমরা আশা করছি যে আমাদের আম আরও 1 মাস পরে আসবে, 1 মাসের মধ্যে আমাদের এই অবস্থার উন্নতি হবে। কাজে আমরা সেক্ষেত্রে আমের মার্কেটিং বা পরিবহনের
কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না। বুলবুল হাবিব, এটিএন নিউজ, রাজশাহী। আবার সময় হলো বাইজিস্টের বিরতি নেবার, এরপর জানিয়ে ফিরছি। ভারতে কাল থেকে সীমিত আকারে চালু হচ্ছে ট্রেন সার্ভিস। বিরতির পর ফিরে এসে সবাইকে আরো একবার নিউজ অ্যাট 3-তে স্বাগত জানাচ্ছি। এবার দেশের বাইরের খবরাখবর। আগামীকাল থেকে ধীরে ধীরে ট্রেন সার্ভিস চালুর চিন্তা করছে করোনা মহামারীর কারণে বর্তমানে লকডাউনে থাকা ভারত। রাজধানী নয়াদিল্লি থেকে দেশের 15টি রুটে যাত্রী নিয়ে যাবে এই বিশেষ ট্রেনগুলো। ডিব্রুগড়, আগরতলা, হাওড়া, পাটনা, বিলাসপুর, রাঁচি, ভুবনেশ্বর, সেকান্দারাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, মুম্বাই, আহমেদাবাদ সহ আরও কয়েকটি জায়গায় চলাচল করবে এই ট্রেনগুলো। প্রাথমিকভাবে চালু করা হবে শুধু শীততাপ নিয়ন্ত্রিত সার্ভিস। টুইটারে বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির কেন্দ্রীয় রেল ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়াল। আজ বিকেল 4টা থেকে এই বিশেষ ট্রেন সার্ভিসের টিকিট বুকিং দেওয়া যাবে। তবে প্রতিটি রেল স্টেশনে কাউন্টার বন্ধ থাকায় কাউন্টার থেকে ট্রেনের টিকিট পাওয়া যাবে না বলে জানান তিনি। নিজেদেরই আরেকটি যুদ্ধজাহাজ থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে ডুবে গেল ইরানের আরেকটি যুদ্ধজাহাজ। রোববার ওমান সাগরে ঘটে এই দুর্ভাগ্যজনক ঘটনা। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী এই ঘটনায় নিখোঁজ রয়েছেন নৌবাহিনীর 40 সদস্য। মহড়ার সময় দুর্ঘটনাক্রমে যুদ্ধজাহাজ জামরান থেকে ছোঁড়া C-82 নূর ক্ষেপণাস্ত্র আঘাত করে আরেক যুদ্ধজাহাজ কোনারাকে। সঙ্গে সঙ্গে ডুবে যায় জাহাজটি। ধারণা করা হচ্ছে জাহাজটিকে নিরাপদ দূরত্বে সরে যাওয়ার সুযোগ দেওয়ার আগেই ক্ষেপণাস্ত্র ছোড়ায় এই ঘটনাটি ঘটেছে। অসমর্থিত একটি ভিডিওতে দেখা গেছে ডুবে যাওয়া জাহাজটি থেকে আহত নাবিকদের উদ্ধার করা হচ্ছে। করোনা আক্রান্ত অর্থনীতিকে চাঙ্গা করতে মূল্য সংযোজন কর 3 গুণ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। 1 জুলাই থেকে মূল্য সংযোজন কর 5% থেকে বাড়িয়ে 15% করবে দেশটি। এছাড়া অর্থনীতিকে চাঙ্গা করতে ব্যয় সংকোচনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিশ্বব্যাপী করোনা মহামারীর কারণে বিশ্ব বাজারে তেলের দাম পড়ে যাওয়ায় চাপের মুখে পড়েছে তেল সমৃদ্ধ দেশটির অর্থনীতি। এই চাপ কাটিয়ে উঠতেই এই সিদ্ধান্ত। তেলের বাজারে আয়ের উপর নির্ভরশীলতা কাটাতেই 2 বছর আগে মূল্য সংযোজন কর আরোপ করে সৌদি আরব। খেলার খবর এবার। একই ফ্রেমে 4 অধিনায়ক, একজন বর্তমান, বাকি 3 জন সাবেক। করোনাকালে তামিম ইকবালের ডাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একত্রিত হয়েছিলেন বাংলাদেশ ক্রিকেটের কান্ডারি নাইমুর রহমান দুর্জয়, খালেদ মাহমুদ সুজন এবং হাবিবুল বাশার সুমন। আড্ডায় তারা জানিয়েছেন তাদের অভিজ্ঞতার কথা, দেশের ক্রিকেট নিয়ে তাদের আশা ও ভালোবাসার কথা। খেলার প্রতি প্যাশনটা অনেক বেশি ছিল তামিম, টু বি অনেস্ট। এখনকার থেকে, কারণ তোমরা এখন অনেক বিজি, তোমাদের ইনভলভমেন্ট অনেক বেশি খেলায়। আমাদের যেমন ইনভলভমেন্ট বলতে ঢাকা প্রিমিয়ার লিগ আর হঠাৎ ইন্টারন্যাশনাল ক্রিকেট একটা দুইটা থাকতো, আইসিসির পর থেকে এটা আস্তে আস্তে বাড়লো, বাট প্যাশনটা কিন্তু অনেক বেশি ছিল। মানে আমাদের যেটা তখন একটা জিনিস ছিল যে আমরা স্কিলফুলি এত ভালো প্লেয়ার ছিলাম না কেউ, বিকজ আমাদের টেকনিক্যাল অনেক প্রবলেম, যে আমরা এত ভালো ট্রেনিং করে বোলিং মেশিন দেখছি আমরা, মানে কি বলবো, ওয়ার্ল্ড কাপের আগে মনে হয়, তাও সেটা আমরা নাম দিয়েছিলাম মুচকি আসি সেই বোলিং মেশিনের। হ্যাঁ, ওটা আমাদেরকে বিট করে অনেকে হাসতো আর কি, যারা বল মেশিনটা চালায়, ওটা নাম দিয়েছিলাম মুচকি আসি। এনিওয়ে, তো ওরা আজকে একটা শট ঘন্টার পর ঘন্টা ট্রেনিং করিস, আর আমাদের একটা ইনসুইং আসতো, একটা আউটসুইং আসতো, ওটার মধ্যে খেলতে হবে, মানে ইট ওয়াজ ডিফিকাল্ট। সিলেক্টেড হইতাম না আর কি, সত্যি কথা বলতে সামটাইমস আমি নিজেরই প্লেস করতে পারি না। আমি সিলেক্টেড অনেকদিন ধরে কাজ করছি, ভালো কাজ করলেও দোষ হয়, খারাপ কাজ করলেও দোষ হয়। ভালো করলেও সুনাম কম হয়, খারাপ করলে সবাই মনে করে সবার আগে। বাট একটা জিনিস আই অলওয়েজ এনজয় করি, যে যখন নতুন খেলোয়াড় আসে
ভালো করে, টিমটা ভালো করে, ফিউচার টিমটা যখন দেখি ভালো হয় তখন ভালো লাগে। একটা তো নিজের কাছে স্যাটিসফ্যাকশন ব্যাপার থেকে যে ক্রিকেটের সাথে থাকতে পারছি। আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন মানে ইটস আ ম্যাসিভ থিং আমাদের জন্য। মানে এর চেয়ে বড় ট্রফি হয়তো আমরা এখনো পাইনি, বাট আমি স্টিল 97 এর ট্রফিটাকে খুব ইম্পর্টেন্স দিই সবসময়। বাট দিস আন্ডার 19 ট্রফিটা ওয়াজ সামথিং এলস। তো শুন ভাই, এখানে আই এম শিওর বোর্ডের অনেকেই কাজ করছে, অনেকেই এটার পিছনে ছিল, বাট ফ্রন্ট রানার আপনি ছিলেন। শ্রীলঙ্কার পর এবার সংযুক্ত আরব আমিরাতও আইপিএল এর এবারের আসর আয়োজন করতে আগ্রহ প্রকাশ করেছে। বিসিসিআই এর কোষাধ্যক্ষ অরুণ ধুমাল এ বিষয়ে জানান, আরব আমিরাত আইপিএল আয়োজন করতে আগ্রহ দেখিয়েছে, তবে এখন আন্তর্জাতিক ভ্রমণ একেবারেই অসম্ভব, তাই এই বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়ার সময় আসেনি। এর আগে 2014 সালে ভারতে জাতীয় নির্বাচনের সময় আইপিএল এর 20টি ম্যাচ আয়োজন করেছিল মধ্যপ্রাচ্যের দেশটি। আইপিএল এর এবারের আসর শুরু হওয়ার কথা ছিল গত 29 মার্চ, কিন্তু করোনা ভাইরাসের কারণে শুরুতে 15 এপ্রিল পর্যন্ত স্থগিত করা হয়। এরপর করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় 15 এপ্রিল থেকে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয় এবারের আসর। স্পেনের শীর্ষ 2 লিগের 5 জন ফুটবলার নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। সম্প্রতি ক্লাবগুলোকে সামাজিক দূরত্ব মেনে অনুশীলনের অনুমতি দেয় স্প্যানিশ সরকার। অনুশীলন শুরুর অনুমতির আগে ক্লাবের সব খেলোয়াড় ও কর্মকর্তাদের করোনা পরীক্ষা বাধ্যতামূলক করা হয়, যেখানে 5 জন ফুটবলারের করোনা পজিটিভ আসে। বিষয়টি নিশ্চিত করেছে লা লিগা কর্তৃপক্ষ, তবে আক্রান্ত ফুটবলারদের নাম প্রকাশ করা হয়নি। ইতিমধ্যে করোনা ভাইরাসের উপসর্গ থাকা ফুটবলারদের আইসোলেশনে পাঠানো হয়েছে, সেখানে তাদের চিকিৎসা চলছে। সুস্থ হওয়ার পর যখন ফলাফল নেগেটিভ আসবে, তখন তাদের অনুশীলনের অনুমতি দেওয়া হবে। এর আগে বার্সেলোনা সহ কয়েকটি ক্লাব আলাদাভাবে অনুশীলন শুরু করেছে। এদিকে পরিস্থিতি ঠিক হলে জুন থেকে দর্শকবিহীন মাঠে চলতি মৌসুম শুরু করার কথা ভাবছে লা লিগা কর্তৃপক্ষ। নিউজ এট 3 শেষ করব, তবে তার আগে প্রিমিয়ার সিমেন্ট সংবাদ শিরোনামগুলো এক নজরে আরেকবার। একদিনেই 1000 ছাড়িয়েছে করোনা রোগী, মৃত্যু আরো 11 জনের। করোনায় পুরোপুরি সুস্থ হতে লাগতে পারে 2 বছর পর্যন্ত। স্বাভাবিক হওয়ার চেষ্টায় ইউরোপ, উহানে আবারও সংক্রমণ। খোলেনি রাজধানীর বেশিরভাগ বিপণী বিতান। পাঁচ দিন পরই আম পাড়া শুরু হবে রাজশাহীতে। ভারতে কাল থেকে সীমিত আকারে চালু হচ্ছে ট্রেন সার্ভিস। এই ছিল নিউজ এট 3-তে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। আর এটিএন নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে স্টার্ট লিখে স্পেস দিয়ে AN লিখে পাঠিয়ে দিন 5959 নম্বরে।